কাস্টিং এর কি খোঁজ নিতে পারছিলা? জি স্যার, গতকালকে বিকালে কল দিয়েছিলাম স্যার। মানে আজকে বিকালে কাস্টিং করার কথা, করতে পারিনি আগে স্যার। ও, ওখানে তো ইন্ডাকশন ফার্নেসে প্রবলেম হয়েছে। জি স্যার, এই জন্যই স্যার। হুম, ওদের টিউব গুলা নাকি ইয়ে হয়ে গেছে, লিক করছে, পানি পড়তেছে, এখন টিউব চেঞ্জ করতে হবে আর কি। জি স্যার, দেখা ওটা। যাক এটা কত তাড়াতাড়ি করে করা যায়, জি করার পরে স্যার, ওদেরকে ডাটাটা তো দিতে হবে। ঠিক আছে স্যার। হুম। আর এমনি এই তোমরা সবাই কি ওই আজকের এক্সপেরিমেন্টের লেকচার মেটেরিয়াল পাইছো? ইয়েস স্যার। পড়ছো, দেখার ইয়েস স্যার। সুযোগ হয়েছিল দেখার? ইয়েস স্যার, কিছুটা দেখেছি। তাহলে এটা বলি, তোমাদেরকে বুঝাই দিই কাজটা, এক্সপেরিমেন্টটা। আমাদের প্রায় শেষের দিকে আরেকটা আছে কাস্টিং ডিফেক্ট নিয়ে, ওটা ল্যাবে করতে পারলে ভালো হতো। ওটা তো আমরা ল্যাবেই করাই। দেখা যাক এটাকে কিভাবে করা যায় আর কি, সেট করা যায়। স্যার, ল্যাব থেকে লাইভ ক্লাস করা যায় না ওটা? কোনটা? এখন লাস্ট যে এক্সপেরিমেন্ট, ওটা কি স্যার ল্যাব থেকে লাইভ করা যায়? লাইভ এটা করা যাবে না, এই জন্য যাবে না যে এটা ধাপ আছে, একটা মূল প্রিপারেশন, এরপর কাস্টিংটা করার পর ডিফেক্টটা দেখা, ভিজুয়ালি ইন্সপেকশন, তারপরে এরপর ওইখান থেকে স্যাম্পল কেটে সেটাকে মেটালোগ্রাফি করা, তারপর ওইখানে টেনসাইল টেস্ট করা। তো এই জিনিসগুলো অনেকগুলো স্টেপ আছে আর কি, এটা 2 সপ্তাহে করার কথা আর কি। জি স্যার, বুঝলাম। আচ্ছা, তাহলে আমরা এটা শুরু করি। আজকের এটা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখো, আজকে আমরা যেটা দেখবো সেটা এক্সপেরিমেন্ট 7, কাস্ট আয়রন ফাউন্ড্রি প্র্যাকটিস। এটা তোমাদের পড়ানো হয়েছে ক্লাসে, থিওরি ক্লাসে, কাস্ট আয়রন? এখন চলছে স্যার। শুরু করেছে, মানে শেষ হয়নি এখনো। আচ্ছা, এমনি তোমরা জানো কাস্ট আয়রনটা আসলে আমাদের যদি প্রোডাক্ট, ধরো স্টিল প্রোডাক্ট, আয়রন প্রোডাক্ট, স্টিল না, আয়রন প্রোডাক্টের মধ্যে চিন্তা করো, কাস্ট আয়রনের অনেক কম্পোনেন্ট আমাদের ডেইলি লাইফে, আমরা ইন্ডাস্ট্রিয়াল হোক বা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা ইউজ করে থাকি। এখনো কাস্ট আয়রনটা অনেক বেশি রোল প্লে করতেছে বিভিন্ন প্রোডাক্টের জন্য। তো সেই জন্য এটা বড় একটা, যদিও এটা আস্তে আস্তে কাস্ট আয়রনের ইয়াটা, ইউজটা একটু কমে আসতেছে, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ওয়ার্ল্ড পপুলেশন ডিমান্ড বেশি, মানে পার্সেন্টেজ হিসেবে তো কমে আসতেছে, কিন্তু অ্যামাউন্ট হিসেবে এখনো কম না আর কি, অ্যামাউন্ট হিসেবে এখনো অনেক বেশি। তো সেই জন্য এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে গুড কোয়ালিটি কাস্ট আয়রন প্রোডাক্ট তৈরি করা। তো এখানে এই জন্য এই এক্সপেরিমেন্টটা কাস্ট আয়রন ফাউন্ড্রি প্র্যাকটিস হিসেবে বলা হচ্ছে। এখানে আমাদের অবজেক্টিভ হচ্ছে মূলত এভাবে ছিল যে একটা র মেটেরিয়ালস কাস্ট আয়রনের নেওয়া হয়। মূলত এটা আমরা পিগ আয়রন ইউজ করি। তোমরা জানো পিগ আয়রনের নর্মাল স্ট্রাকচার হচ্ছে কাস্ট আয়রন স্ট্রাকচারই, কাস্ট আয়রন হয়। তারপর এই পিগ আয়রনের সাথে বিভিন্ন অ্যাডিটিভস অ্যাড করে তখন এর স্ট্রাকচার প্রপার্টিকে চেঞ্জ করা হয়, এবং প্রোডাকশন মেথডে কিছুটা চেঞ্জ এনেও করা যায়। কারণ কাস্ট আয়রন হচ্ছে আমাদের যে কাস্টিং মেথড আছে, এই মেথডের উপরও তার স্ট্রাকচার কম্পোজিশন, সিমিলার কম্পোজিশন। তুমি যদি কাস্টিং বা কুলিং মেথড যদি চেঞ্জ করে দাও, তাহলে দেখা যাচ্ছে ডিফারেন্স, স্ট্রাকচারের ডিফারেন্স হয়ে দু ধরনের কাস্ট আয়রন হয়ে যায়। গ্রে কাস্ট আয়রন থেকে দেখা যাচ্ছে হয়তো চিল্ড কাস্ট আয়রন হয়ে যাচ্ছে, এবং দুটো, একটা মেশিনিং করা যায় আর একটা ট্রিমেন্ডাস হাই রেটে মেশিনিং করা যাবেই না। তো এই জিনিসগুলা তো আমরা এত ডিটেল করবো না। আমাদের এখানে যেটা আমরা করব যে প্রসেস ভেরিয়েবলের মধ্যে বলা হচ্ছে যে দ্য নেচার অ্যান্ড প্রপার্টিজ অফ দ্য কাস্ট আয়রন আমরা দেখবো, কিছু প্রসেস ভেরি করব আর কিছু অ্যাডিটিভস অ্যাড করব। অর্থাৎ কিছু অ্যাডিটিভস অ্যাড করে তার স্ট্রাকচারের কি চেঞ্জ হচ্ছে, প্রসেস ভেরি করে তার ইয়ের স্ট্রাকচারের কি চেঞ্জ হচ্ছে, মূলত এই জিনিসটা দেখা। স্ট্রাকচার যেহেতু যদি চেঞ্জ হয়, তার প্রপার্টিও চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। তো
তো এখানে প্রথমে যেটা আমরা কাস্টিং করব, এখানে একটা ওয়েজ শেপ একটা কাস্টিং আমরা করব। এটা মোল্ড অলরেডি প্রিপেয়ার্ড করা হয়েছে, এই যে এরকম একটা জিনিস ওয়েজ শেপ। হ্যাঁ, এখন এই ওয়েজ শেপটা কেন নেওয়া হলো? এই ওয়েজ শেপটা নেওয়া হলো আমাদের এক্সপেরিমেন্টটাকে সিম্পল করার জন্য। এই একটা ওয়েজ শেপের মধ্যেই আমরা ডিফারেন্ট স্ট্রাকচার পাবো। বুঝতে পারতেছো? আমার কথা শুনছো? জি স্যার, শোনা যাচ্ছে। Yes, sir. আচ্ছা, কেন পাবো বলো দেখি, কেউ কি বলতে পারবা? কেন স্যার, এখানে কর্নারও আছে, এজও আছে, ফেসও আছে, এই তিন ধরনের কুলিং হবে। কর্নার এজের দিকে খুব তাড়াতাড়ি হবে, ফেসে বা বডির ভেতরে আরো আরো কম হবে। এখানে কর্নারটা শার্প হয়, এখানে কুলিং এর ইফেক্টটা ইন্টেন্সিফাই হবে বেশি, ফলে কিউব বা স্ফিয়ারের চেয়ে এজ ইফেক্টটা ওয়েজে অনেক বেশি ক্লিয়ারলি বোঝা যাবে। তার মানে একই প্রোডাক্টের মধ্যে ডিফারেন্ট স্ট্রাকচার আনার জন্য আমরা এই এই শেপটা চুজ করেছি। ও যেটা বললো, সুমিত যেটা বললো এটাই, যে তুমি যখন এদিক থেকে এদিকে মুভ করতে থাকবা, কুলিং রেটটা তোমার কমতে থাকবে, এদিকে কুলিং রেট ফাস্ট হতে থাকবে। আর এই কুলিং রেটের সাথে সাথে তোমরা জানো কাস্ট আয়রনের স্ট্রাকচার চেঞ্জ হতে থাকে, তাই না? যদি ফাস্ট কুলিং হয়ে যায়, দেখা যায় এদিকে তুমি যদি কথার কথা যদি এরকম হতে পারে যে এদিকে তুমি গ্রে আয়রনের স্ট্রাকচার পাচ্ছ, আর এদিকে চিল্ড কাস্ট আয়রনের স্ট্রাকচার পাচ্ছ। হ্যাঁ, তো এই ডিফারেন্সটা বোঝা যাওয়ার জন্যই আমরা মূলত এই একটা শেপ নিয়েছি। এটা কাস্টিং করে মাঝখান থেকে একটা স্লাইস বের করা হয়। স্লাইস বের করে যেটা করতে হয় যে এখন এই যে পয়েন্টগুলোর স্ট্রাকচার, অর্থাৎ এই ধরো যেখানে ওয়েস শেপের যেখানে হোয়াইট সাইড যেটা আছে, এই জায়গার স্ট্রাকচার, মাঝখানের স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার নেওয়া হয়। স্যার, নিয়ে ওয়েজটার অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল ওইরকম, এটা আরবিটারি, ওইটা আমরা ওইভাবে মেজারমেন্ট দেওয়া হয়নি, স্পেসিফিক কিছু না আর কি। ওয়েজ আমাদের আগে থেকে করা আছে ওইরকম আর কি, অ্যাঙ্গেলটা আমরা মেজার করি নাই কত। ওকে স্যার। হ্যাঁ, এটা ইচ্ছা করলে করে বের করা যাবে, ওইটা তো আছে, প্যাটার্নটা আছে আগে থেকে। তা এখন যেটা হচ্ছে আমরা তাহলে এখান থেকে মাইক্রোস্ট্রাকচার দেখবো যে এ বি সি, এই যে না বলা হলো যে এ বি সি। দেখো এ বি সির মধ্যেও একটু ডিফারেন্স হবে। এ হচ্ছে একটু সাইডে, তাই না? এই জায়গাটা একটু ফাস্টার হবে কুলিং রেট এই বি এর চাইতে। হ্যাঁ, এ আর সি তে সিমিলার স্ট্রাকচার আসবে। তো সেই জন্য যেটা হচ্ছে যে এতগুলো স্যাম্পল তো করা যাবে না, একটা স্লাইস করে বিভিন্ন লোকেশনে এখানে ছবি ওঠানো হবে। হ্যাঁ, আমরা যে কাস্টিং যদি করতে পারি, তোমাদেরকে যে জিনিসটা দিতে হবে এখনই তোমরা বুঝে নাও। তাহলে এখানের স্ট্রাকচার আমরা এই স্লাইসটা বের করে, এটা আমাদের যে আহমেদুল্লাহ সাহেব আছেন, উনি এটাকে পলিশ করে মাইক্রোস্ট্রাকচার আনবেন, এনে এখান থেকে ছবি উঠাবেন, এই লোকেশন গুলাতে ছবি উঠে তোমাদেরকে দেওয়া হবে। দিলে এখন তোমরা স্ট্রাকচারের ডিফারেন্সটা আলোচনা করবা। আরেকটা কাজ করা হবে, হ্যাঁ, আরেকটা কাজ হবে হচ্ছে যে এই মানে স্ট্রাকচার থেকে তোমরা কি করবা, স্ট্রাকচার থেকে তোমাদের দুই ধরনের স্টাডি হবে। একটা হচ্ছে যে কি কি ফেজ দেখা যাচ্ছে। আচ্ছা, এই ফেজ গুলো দেখা গেলে এটা কি ধরনের কাস্টারন, তোমরা এর মাঝে যেহেতু সার্চ শুরু করছেন বললা, কাস্টারনের টাইপস গুলো তোমরা জেনে গেছো, এবং এই টাইপসের স্ট্রাকচারাল ডিফারেন্সটা কি সেটাও তোমরা জেনে গেছো। সেটার সাথে কম্পেয়ার করে এই ফেজ দেখা যাচ্ছে, সো এটা এই কাস্টারন, এভাবে করে এটা বলতে হবে। আরেকটা যেটা তোমাদেরকে ডেটা দেওয়া হবে সেটা হচ্ছে এই হার্ডনেস ডাটা। এই জায়গার এটা তো আসলে হার্ডনেস, বিনাল হার্ডনেস নেওয়া হবে, এই জায়গার হার্ডনেস নেওয়া হবে, মিডলের হার্ডনেস, আর এই জায়গার হার্ডনেস। এখন তোমরা স্ট্রাকচারের সাথে সাথে হার্ডনেসের একটা রিলেশন পেয়ে যাবা। এই জিনিসটা তোমাদের রিপোর্ট করতে হবে। এই জিনিসটা হচ্ছে মূলত এই এক্সপেরিমেন্টে করা। তো সেই জন্য যেটা হচ্ছে এখানে আমি আবার একটু মূল জিনিসটা তোমাদের সামনে আসলো, এখন একটু ডিটেল আমরা বলি। যেমন তোমরা পিগ আয়রন আমরা ইউজ করবো এখানে, হ্যাঁ, র মেটেরিয়ালস হিসাবে। যে পিগ আয়রন আমাদের ল্যাবে আছে, এটার কম্পোজিশন করা আছে, এটার কম্পোজিশনটা এরকম। এটা আমাদের স্টোরে অনেকগুলো পিগ আয়রন জমা আছে, সেখান থেকে আমরা ইউজ করি। তো তার কম্পোজিশনটা হচ্ছে এরকম। হ্যাঁ, তারপর আমরা ফেরোম্যাঙ্গানিজ এবং ফেরোসিলিকন ইউজ করব। ফেরোম্যাঙ্গানিজের মধ্যে তোমরা জানো আয়রন এবং ম্যাঙ্গানিজ থাকে। সেই আয়রন ম্যাঙ্গানিজের মধ্যে ম্যাঙ্গানিজের যে ফেরোম্যাঙ্গানিজ 80% ম্যাঙ্গানিজ থাকবে, আর ফেরোসিলিকনে আছে সিলিকন পার্সেন্টেজ 60%। তারপর অ্যাডিটিভস হিসেবে তোমার ইনোকুলেন্ট ইউজ করা হবে, ডিঅক্সিডাইজার, স্ল্যাগ ফর্মার, এই জিনিসগুলা করা হয় যাতে তোমার মেটালটা ক্লিন করার জন্য।
এখন দেখো এক্সপেরিমেন্টাল প্রসিডিউর মধ্যে আসছে যে প্রথমে যেটা করা হবে যে একটা গ্রিন স্যান্ড মোল্ড দিয়ে একটা মোল্ড তৈরি করা হবে, যার প্যাটার্নটা হবে ওয়েস শেপ, যেটা আমি দেখালাম। হ্যাঁ, তারপরে এটাকে ড্রাই করা হবে। করার পরে এরপরে আমরা এখানে এখানে আমরা এই 10 কেজি বলি, 7 কেজি 5 কেজি মানে আমাদের রিকোয়ারমেন্ট হিসেবে আমরা এটা ল্যাডেলে ইন্ডাকশন ফার্নেসে মেল্ট করাবো। করার পরে এটাকে এই 1450 ডিগ্রি অর্থাৎ 1450 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা ফার্নেস থেকে ল্যাডেলে আনা হবে। তারপরে এখানে এই অবস্থায় এটাকে ডিঅক্সিডাইজার এবং স্ল্যাগ ফর্মার এটাতে ইউজ করা হবে। ইউজ করলে তারপরে এটাকে মিক্সিং করা হবে কিছুক্ষণ। মিক্সিং করার পরে স্ল্যাগগুলো উপরে ভেসে আসলে এটাকে স্কিম অফ করে তারপর স্ল্যাগগুলো রিমুভ করা হবে। রিমুভ করে তারপর এটাকে আমরা টেম্পারেচার কি করব, নামাবো কত আপ টু 1300 ডিগ্রি সেন্টিগ্রেড। নামানোর পর সাথে সাথে আমরা এটা কাস্টিং করে ফেলবো। এই কাস্টিংটার নাম দিব আমরা হচ্ছে C1। এখানে মাঝখানে যে কথাটা আছে এটা আমরা করছি না এখন, যেহেতু আসলে জিনিসগুলা তোমরা যদি করতে আমরা করাতাম, কিন্তু এখন ওদের উপর চাপ পড়ে যাবে খুব বেশি। মাঝখানে এটাতে কি করছে আমি বলে যাচ্ছি। এটা তো একসাথে আমরা মেল্ট করে ফেলবো, করার পরে একটা পোর্শন অফ লিকুইড একটা করলাম, বাকিটা থেকে গেল। এখন আবার আমরা একটা ফার্নেসে দিব। ফার্নেসে দিয়ে এটাকে আবার 1450 ডিগ্রিতে নিয়ে আসবো। নিয়ে এসে যেটা ল্যাবে থাকলে আমরা করতাম, সেখানে এখন আমরা 60 গ্রাম ফেরোম্যাঙ্গানিজ আমরা অ্যাড করতাম। অ্যাড করব, অ্যাড করে আগের মতোই যখন এটা পুরোপুরি কিছুক্ষণ এটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে, আমরা এটা বুঝতে পারবো, তখন এটাকে স্টিয়ার করা হবে। স্টিয়ার করে সেখানে আবার ওই যে ডিঅক্সিডাইজার যেগুলো বললো এগুলো অ্যাড করে ড্রস ফর্ম করানো হয়। তারপর এটাকে ক্লিন করে পোর করা হয় আগের মতোই 1300 ডিগ্রিতে আরেকটা ওয়েজ শেপ মোল্ডে। এটাকে C2 বলা হচ্ছে। কিন্তু আমরা এখন এটা করব না, 3 নম্বর প্রশ্ন আমরা ডিরেক্ট চলে যাব থার্ডে। এরপরে কি থাকলো তাহলে এটার মধ্যে আমি যখন ফেরোম্যাঙ্গানিজ অ্যাড করে দিলাম 60 গ্রাম, এখন আমি এই লিকুইডটাকে আবার ফার্নেসে নিয়ে গেলাম। ফার্নেসে নেওয়ার পরে আবার এটাকে হিট করলাম 1450। এটার মধ্যে অলরেডি ফেরোম্যাঙ্গানিজ আছে। এখন আমরা এখানে ফেরোসিলিকন অ্যাড করব। তোমরা জানো ফেরোসিলিকন আসলে ইনোকুলেন্ট হিসাবেও এটাকে ইউজ করা হয় ফেরোসিলিকনকে। কেন তোমরা জানো সিলিকনটা হচ্ছে সিলিকন গ্রাফাইটাইজার হিসেবে ইউজ করা হয়। তো সেখানে যেটা হচ্ছে যে এটা 1300 ডিগ্রিতে টেম্পারেচার চলে আসছিল, এটাকে আবার রেজ করা হবে টু 1450 ডিগ্রি সেন্টিগ্রেডে। করার পরে এরপরে 100 গ্রাম ফেরোসিলিকন অ্যাড করা হবে। করার পর আগের মতোই এটাকে স্টিয়ার করা হবে। করার পরে তারপর ড্রস রিমুভ করা হবে। করার পরে আবার এটাকে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার আসার জন্য ওয়েট করা হবে। যখন আসবে তখন এটাকে পোর করে ফেলবে থার্ড মোলে। এখন আমাদের এটা সেকেন্ড মোল, আমাদের দুটো স্যাম্পল থাকবে। এই এক নাম্বার যেটা এটা। এখন আমরা করব কি আসলে সেকেন্ড স্টেপটা না করে ফেরোম্যাঙ্গানিজ এবং ফেরোসিলিকন 60 গ্রাম এবং 100 গ্রাম একসাথে আমরা দিয়ে দিব। অর্থাৎ 1300 ডিগ্রিতে যেই পিগারনটা আমরা দিলাম ওখানে 10 কেজির মতো, এটাকে মেল করাবো ডিঅক্সিডাইজার দিয়ে স্ল্যাগ ফর্মার দিয়ে এটাকে ক্লিন করে স্ল্যাগ অফ করে স্কিম অফ করে এটাকে, তারপর এটাকে আমরা 1300 ডিগ্রিতে নিয়ে এসে পোর করবো। করে এই 1450-এ চলে আসবো, আবার ফার্নেসে দিব 1450-এ। তখন আমরা ফেরোম্যাঙ্গানিজ এবং ফেরোসিলিকন একসাথে অ্যাড করে দিব, দিয়ে আমরা কাস্টিং করবো। আমরা তখন দুটো কাস্টিং পাবো। তারপর এরপরে এটাকে রিমুভ করার পরে তোমরা ওই যে যেখানে ওয়েস্ট শেপ যে জিনিসটা দেখানো হলো এরকম শেপের একটা কাস্টিং পাবা। কাস্টিং পাওয়ার পর ওইদিকে যেটা গ্রুপ করা হলো এই দুপাশ থেকে ফেলে মাঝখান থেকে স্লাইস বের করা হবে। একটা স্লাইস বের করে তারপর যে কথাগুলা বললাম এখানে এই কথাগুলা বলা হলো। তাহলে এরপরে তোমরা কি ইয়ে করবা, এখান থেকে কি ডিসকাস করবা? আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে এখানে ডাটা শিট যেটা দেখো, ডাটা শিটে তোমাদের কি আসবে? হ্যাঁ, এই যে C1 বলতে আমাদের এখন C1 আর C3 থাকবে। তাহলে তুমি C1 এর A B C এই যে লোকেশন গুলা দেখো, D E F একটা বাদ পড়ছে, F ও আসবে। এইসব জায়গায় কি ফেস প্রেজেন্ট থাকে, তারপর এই ফেস থাকলে কি কাস্টারন সেটা, তারপর তো তুমি যে হার্ডনেস পাচ্ছ সেই হার্ডনেস গুলো বসানো। এটা হয়তো দেখা যাবে যে আমরা হয়তো এখানে প্রত্যেকটা পয়েন্টই নিতে পারতেছি না, যে পয়েন্টে নেওয়া হবে সেটা বলে দেওয়া হবে। তারপর তুমি কম্পারিজনটা এদিক থেকে এদিকে তুমি বুঝতে পারবা।
অবশ্যই এখান থেকে রিডিং নেওয়া হবে, মিডল থেকে নেওয়া হবে এবং এখান থেকে নেওয়া হবে। আমরা যে মাইক্রোগ্রাফ দেখবো, সেখানে তো দেখবো যে হয়তো একটা সাদা ফেজ আর একটা হচ্ছে কালো ফেজ। তো এই সাদাটা তো ফেরাইট পারলাইটও হতে পারে, আবার সিমেন্টাইট গ্রাফাইটও হতে পারে। এক্স্যাক্টলি কোনটা সেটা সেটা কি স্যার আমাকে হার্ডনেস ডেটা থেকে বুঝে নিতে হবে? না না, স্ট্রাকচার থেকে তুমি বুঝতে পারো, স্ট্রাকচারে সব দেখা যাবে তোমার, ফেরাইট, পারলাইট, সিমেন্টাইট, গ্রাফাইট যদি ফ্লেক হয়, অথবা যদি গ্রাফাইট যদি না ফর্ম করে, যদি করতে পারে হোয়াইট কাস্টার, তুমি দেখবে যে মোটা মোটা সিমেন্টাইট নেটওয়ার্ক, গ্রেন বাউন্ডারিতে বড় বড় নেটওয়ার্ক, মাঝখানে পারলাইট, এটাকে আমরা হোয়াইট কাস্টারন বলি। আর গ্রাফাইট যদি হয়, গ্রাফাইট দেখা যাবে তুমি অনেকটা ক্যাচোর মতো এরকম বাঁকা 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 গ্রাফাইট তুমি দেখতে পাবা। এবং অনেক যখন কুলিং রেট যত ফাস্ট হবে তখন দেখবা যে এগুলার অ্যামাউন্টটা কমে যাচ্ছে, এগুলা ফাইন হচ্ছে গ্রাফাইট গুলা। যেখানে কুলিং রেট স্লো সেখানে দেখবা যে এগুলা খুব মোটা মোটা। এই জিনিসগুলো তুমি দেখলেই, স্ট্রাকচার দেখলে বুঝতে পারবা। কিন্তু স্যার যে এক্সাক্ট এমন যে ফেস প্রেজেন্ট, এটার জন্য স্যার ইমেজ প্রসেসিং সফটওয়্যার লাগবে। এটা আমরা ওটা প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমরা কাস্টারনকে চেনার জন্য যে ফেজগুলো, এটা অপটিক্যাল মাইক্রোস্কোপে আমরা দেখতে পাই, বুঝতে পারি, এটা ধরা যায়, এটা সুন্দরভাবে আসে, খুব সুন্দর স্ট্রাকচার আসে। তুমি কাস্টারন বোঝার জন্য যে এটা কোন টাইপের কাস্টারন, অথবা এটা স্টিল না কাস্টারন, এটা বোঝার জন্য আমাদের অপটিক্যাল মাইক্রোগ্রাফিতে যে আছে, তুমি ছবি দেখে এটা বুঝতে পারবা, ক্লিয়ার বোঝা যায় এটা, যদি তোমার ইমেজটা ক্লিয়ার হয় আর কি, তোমার পলিশিংটা, মাইক্রোগ্রাফটা যদি ভালো হয়। কিন্তু স্যার এখানে তো কনফিউশনের ব্যাপারটা হচ্ছে যেমন ধরুন স্যার, যে মাইল স্টিলের ক্ষেত্রে আমরা দেখি যে একটা সাদা এলাকা আর কি, যে সাদা কালো ডোরা কাটা এলাকা, আমরা বলতে পারি যে সাদা এলাকাটা হচ্ছে হচ্ছে ফেরাইটের, আর সাদা কালো ডোরা কাটা এলাকাটা হচ্ছে পারলাইটের। কিন্তু আমরা যদি হোয়াইট কাস্ট আয়রনের এরকম স্ট্রাকচার দেখি, তবে সাদা কালো ডোরা কাটা এলাকাটা পারলাইটেরই থাকবে, কিন্তু তখন সাদা এলাকাটা ফেরাইটের না, সিমেন্টাইটের হয়ে যাবে। এটা তুমি বুঝতে পারবা। তুমি ফেরাইট কি সিমেন্টাইট কি বুঝে, সিমেন্টাইটে তুমি কখনো গ্রেন বাউন্ডারি দেখতে পাবা না, এটা কন্টিনিউয়াস একটা ক্যানেল টাইপের দেখবা সাদা। আর ফেরাইট যখন হবে সাদা হইলো, ফেরাইটের ভিতর তুমি গ্রেন বাউন্ডারি দেখতে পাবা। ফেরাইট এবং সিমেন্টেড যদিও দুটো সাদা, দুটোকে ডিফাইন করার বা ডিফারেন্সিয়েট করার মেইন একটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে ফেরাইটে গ্রেন বাউন্ডারি থাকবে, সিমেন্টেডে কোনো গ্রেন বাউন্ডারি থাকবে না, এটা কন্টিনিউয়াস নেটওয়ার্ক হবে একটা। এটা তুমি বুঝতে পারবে স্ট্রাকচার দেখে। কেন স্যার কি স্যার ক্রিস্টাল ফর্ম? তুমি দেখো আগে স্ট্রাকচার দেখো, দেখার পরে কনফিউশন হলে আমার সাথে ডিসকাস করো যে স্যার এটা বুঝতেছি না, এটা কোন স্ট্রাকচার। ওকে স্যার। কথা কি বুঝছো? আগে তুমি প্র্যাকটিক্যালি দেখো, যখন দেখবা যদি তোমার কনফিউশন আছে এটা কি স্ট্রাকচার, তখন তখন তোমার জন্য এখন আমি যতই বলি তোমার ক্লিয়ার হবে না, কেননা তোমার সামনে এখন থিওরিটিক্যাল জিনিসগুলাই ভাসতেছে, কথা বুঝো নাই, যেগুলো শিখে আসছে সেগুলা। যখন প্র্যাকটিক্যালি ইমেজটা নিয়ে আসবা তখন তুমি না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, আমি তখন তোমাকে বলে দিব আর কি। ওকে স্যার। ঠিক আছে, এখন দেখো যেটা হচ্ছে যে তাহলে কি দাঁড়ালো, এখানে তুমি ফেজ যেটা পাওয়া যাবে সেই ফেজের কনটেস্টে তোমরা এখন থিওরিতে যে পড়তেছো স্ট্রাকচার কি হবে, সে স্ট্রাকচারে এখন কোনটা কি সেটা তোমরা বলে দিবা যে এই জন্য এটা। এরকম হতে পারে যে তোমার এস থেকে একই জিনিস হতে পারে, এরকম হতে পারে যদি পুরাটাই যদি স্লো কুলিং হয়, হ্যাঁ, আবার তোমার স্ট্রাকচারের ডিফারেন্স হতেও পারে, এরকম আর কি। এরপর হার্ডনেসের একটা ভেরিয়েশন পাবা। এখন যেটা কথা সেটা হচ্ছে যে এরকম একটা কি দিকে তোমার ভেরিয়েশন কি আসবে, একটা হচ্ছে যে একই কাস্টিং এর মধ্যে ডিফারেন্সিয়াল কুলিং এর জন্য একটা কি, আর একটা হচ্ছে সি আর সি2 এর মধ্যে ডিফারেন্সিয়াল কুলিং তো থাকতেছেই, এর সাথে তুমি যখন এর সাথে ফেরোম্যাঙ্গানিজ এবং ফেরোসিলিকন অ্যাড করতেছো তার এফেক্টটা কি, এই জিনিসটা তুমি দেখতে পাবা যে স্ট্রাকচারের ভেরিয়েশনটা কি, এই জিনিসটা এখানে আসবে। সেই জন্য এখানে আসতেছে যে তুমি এই ডিসকাশন গুলা করবা, অবজার্ভ দ্য এফেক্ট অফ ইনোকুলেশন and cooling rate on the structure, type of casting produced and the properties obtained, discuss the influence of cooling rate and inoculation। এখানে inoculation বলতে ফেরোসিলিকনটাকেই বলা হচ্ছে on the structure and properties of cast iron। প্রপার্টি বলতে হার্ডনেস, আর স্ট্রাকচার বলতে তুমি যে ফেজটা পাচ্ছ সেটা। ডিসকাস why the inoculants are added just before pouring। এটা তোমরা থিওরিতে যেটা পড়ে আসছো সেখান থেকে তোমরা দিবা, পড়ে আসবা, স্যার এটা পড়াবেন। ডিসকাস why the inoculants are added just before pouring। এই কথা কি বুঝছো? এই হচ্ছে তোমাদের কাজ। এখন আমরা যত তাড়াতাড়ি পারি তোমাদেরকে এই ডেটাগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ডেটাগুলো তোমাদের হাতে আসার পরে এটা সাবমিশনের ডেট দিব। ডেটাগুলা হাতে আসার পরে মানে তোমরা পাওয়ার পরে তখন আমরা সাবমিশনের ডেট দিব। কেউ কি কিছু বলছো?
হুম, কেউ কি কিছু বলবা? আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে জি স্যার। পাচ্ছি। আচ্ছা, আজকের এই এক্সপেরিমেন্ট ব্যাপারে কেউ কোনো আর বুঝার কিছু আছে? বলো, ক্লিয়ার হওয়ার কিছু আছে? আচ্ছা, ঠিক স্যার, আছে, টেস্টিং করার সময় যে স্যার একটা কোয়েশ্চেন ছিল বলো। স্যার। মানে আমাদের যে এন্ড প্রোডাক্টটা, এটা কি কি কাটা হবে মাইক্রোগ্রাফ নেয়ার আগে? মানে হ্যাঁ, কাটা হবে। এই যে দেখালাম তোমাদেরকে, এই যে এখানে আমাদের কাস্ট প্রোডাক্ট হচ্ছে এটা, ঠিক স্যার, আছে? যেই সারফেস বরাবর কাটছে ওইটার কি আমাদের ছবি দেয়া হবে? এই যে এখানে ক্রস সেকশন, মানে এই যে তুমি দেখতেছো না, এই যে এ বি সি, এটা যখন কেটে ফেলবো, এই 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 লোকেশন গুলাতে, এই স্লাইস যেটা আমরা বের করবো মাঝখান থেকে, এই স্লাইসের এই লোকেশন গুলোর ছবি তোমাদেরকে দেওয়া হবে, বলে দেওয়া হবে তোমাদেরকে, ওই ছবি দিয়ে বলা হবে যে এটা এই লোকেশনের। আচ্ছা, জি স্যার। স্যার, আমি জিজ্ঞেস করছিলাম যে যেই সারফেসটা কাটলাম মানে শুধু অপটিক্যাল ইমেজ না, মানে কাটার পরে ফিজিক্যালি দেখতে কিরকম হয়, মানে ওইটা দেয়া হবে কিনা? ওইটা চাইলে দিতে পারে, ওইটা তো আসলে ওখান থেকে ইনফরমেশন আমরা যে স্টাডি করব এটাতে ইনফরমেশনটা আসবে না, মানে ওইখান ওকে থেকে কোনো স্যার। ইনফরমেশন দরকার নেই আর কি। ফিজিক্যালি জি হলে তো স্যার। সবকিছু তোমরা তো এই জিনিসগুলো মিস করতেছো আর কি, বিশেষ করে সেশনালে অনেক মিস হচ্ছে। থিওরিতে তো হচ্ছে কিছুটা, তারপরও অনেক কম, কিন্তু সেশনালে একটা জিনিস সামনাসামনি করা, নিজে করা, আর এই এখন অনলাইনে বসে বসে থিওরির মতো করা, দুইটার ভিতরে ডিফারেন্স তো আছে। তুমি যে কথাটা বললা, এটা আমাদের এই রিপোর্টে লাগে না, তুমি প্র্যাকটিক্যালি নিজের চোখে দেখলে তখন জিনিসটা তোমার এক্সপিরিয়েন্স হতো। কথা বুঝো নাই? জি স্যার। এই আর কি। ঠিক আছে জামাল, জি স্যার। এমনি আমরা মনে হয় এক কাজ করতে পারি, ওই যে ওদেরকে যখন এটা কাস্টিং হবে কাটার আগে কেমন আসে এটা ছবি দিতে পারি মনে হয়, কি বলো, ওরা দেখার জন্য জি স্যার, দেয়া যাবে স্যার। ছবি দিতে পারি আর কি। এই, ঠিক আছে তাহলে, যদি বোঝা না থাকে আজকের এটা এক্সপেরিমেন্টটা এখানে আলোচনা শেষ করি। আর তোমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে তোমরা কতটুকু আগালা? অ্যাসাইনমেন্টের ওই যে যেটা ফাইনাল অ্যাসাইনমেন্ট যেটা, এটার একটা ডেট ফিক্স করো জামাল, কারণ ওদের এটা জমার সাথে সাথে তো ভাইভাও নিতে হবে, তো ওদের প্রেজেন্টেশন প্লাস আমরা দুই একটা কোশ্চেন করব ওদেরকে প্রেজেন্টেশনের পরে, টাইম লাগবে। স্যার, ওদের সাথে তো মনে হয় স্যার শেষ থেকে 3 নাম্বার উইকটা সিলেক্ট করা হয়েছিল কথা বলে। হ্যাঁ, এখন ডেটটা ফিক্স করে ফেলো। এটা কি স্যার ল্যাবের দিন হলে ভালো হয় না স্যার? ল্যাবের দিন হলে কিন্তু এক ল্যাবের দিন তো হবে না, ওরা যদি মনে করে যে ওদের ফাঁকা থাকে তাহলে দিয়ে দিতে পারলো, আমরা ফাঁকা থাকলে নিয়ে নিলাম, জি স্যার, তাহলে ওদের ভালো। চাপটাও কমে গেল, লাস্ট উইকে তো প্রেশার বেশি থাকে। আচ্ছা স্যার, তাহলে ওদের সিআরের সাথে আমি কথা বলে ঠিক আচ্ছা, করবো নি সিআর এর স্যার। সাথে কথা বলে এটা একটা ফাইনাল করে ফেলো আর কি, এটা জি স্যার। ঠিক আছে। আর এটার এই এক্সপেরিমেন্টের ইয়াটা আমরা আপাতত না দেই, সাবমিশন ডেটটা, এটা আগে ওই আমরা কাস্টিং করি, কাস্টিং করে ওদেরকে ডেটা দেওয়ার পরে তখন একটা ডেট দিব আর কি, ওদের একটা সময় জি দিই। স্যার। এটা তো প্রবলেম হয়ে গেল, এই প্রবলেম হবে এটা তো জানা ছিল না এতদিনে, তো এটা গতকালকেই তো কাস্টিং হওয়ার কথা ছিল, তাই না? জি স্যার। ঠিক আছে তাহলে, তুমি অ্যাটেন্ডেন্স নিছো? স্যার, এখন নিয়ে নাও। একজনকে জয়েন করলা, একজন জয়েন করছে একটু স্যার। স্যার আমি একটু আগে জয়েন করলাম, আমার ফোনটা অফ হয়ে গেছিল, এর রোল কারণে আমি আবার 46 স্যার। 46, ওকে। কতজন আছে আজকে? 47 জন, 47, আমরা তো 3 জন আছি, ঐশী স্যার তো আছে, 44 স্যার। 44, 3 জন নেই। জি স্যার। ঠিক আছে, যারা নেই তাদেরকে সিআর কোথায়? সিআর তো আছে, সিআর তুমি কি আসো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তুমি তাহলে যে 3 জন আসেনি ওই 3 জনকে একটু জানাই দিবা, এগুলো যেহেতু কথা বুঝো না, জি স্যার। তোমরা জানাইতে। আর ওই যে জামাল স্যারের সাথে বসে, জামাল স্যার ঐশী ম্যাডামের সাথে বসে তোমরা ইয়া করো, ওই যে ওনাদের সাথে ডিসকাস করে কখন তোমাদের ফাইনাল প্রেজেন্টেশনটা শুরু হবে, ওই যে প্রোডাক্ট যেগুলো দেওয়া হয়েছে এগুলোর উপর একটা ডেট ঠিক করে নাও, সময় আচ্ছা আর বেশি নাই তো। এখন টার্গেট ফিক্স না করলে তোমাদের মধ্যে
কেউ কেউ দেখা যাবে ধরবেই না। স্যার আমাদেরকে একটা ডকেক্স রিপোর্ট তৈরি করতে করতে হবে, আর পাশাপাশি কি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও করতে হবে? আমি কি বলছিলাম এর আগে? আগে বলছেন স্যার রিপোর্ট লাগবে, কিন্তু স্যার এখন যে প্রেজেন্টেশনের কথা বলছেন। না, প্রেজেন্টেশন লাগবে এটা বলি নাই, প্রেজেন্টেশন তো বলছিলাম মনে হয়। স্যার বলেছিলেন তো একটা জামাল, ভাই বোন। জি স্যার। ওই কথা একটাই, ওই প্রেজেন্টেশন 5 মিনিট প্রেজেন্টেশন দিবে, সেখানে 2-1 মিনিট আমরা কোশ্চেন করব, হয়তো প্রেজেন্টেশনের গ্যাপ দিয়ে আমরা করব, জেনে নিব আর কি তুমি কি করছো সেটা প্রেজেন্ট করলা, করার গ্যাপে গ্যাপে আমরা কিভাবে করছো না করছো এটা জেনে নিলাম, এটাই একই জিনিস। তাহলে কি স্যার আমরা আমরা শুধুমাত্র কি একটা ডকেক্স কিংবা শুধুমাত্র একটা পাওয়ার পয়েন্ট, নাকি ডকেক্স পাওয়ার পয়েন্ট দুটোই ওটা কি করব? বলছে আগে কিছু বলছিলাম কি, ওই জামাল ওদেরকে এরকম গাইডলাইন দেওয়া হয়েছিল কিছু? স্যার ডিরেক্টলি ভাবে কিছু বলা হয়নি স্যার। হুম, কি করবে এখন ওরা? কি প্রেজেন্টেশনের মাধ্যমে রিপোর্টটা দিয়ে দিবে না আলাদা রিপোর্ট তৈরি করবে বলো তো জামাল? স্যার প্রেজেন্টেশনের মধ্যে ফুল রিপোর্ট দিতে গেলে তো স্যার অনেক বড় হয়ে যাবে প্রেজেন্টেশনটা স্যার। ওখানে হ্যাঁ, মানে প্রেজেন্টেশনের মধ্যে যদি স্যার ফুল রিপোর্ট মানে দিতে চায় তাহলে সেক্ষেত্রে প্রেজেন্টেশনের মানে টাইম অনেক বেশি লাগবে আর কি স্যার। জি স্যার, আলাদা দিলেই বেটার হয়। স্যার আলাদা একটা ডক ফাইল জমা দেখ স্যার, আর ওখান থেকে কি পয়েন্টগুলো প্রেজেন্টেশনে মানে প্রেজেন্ট করুক। তাহলে এটা হলো আগে তোমরা এই রিপোর্ট তৈরি করে ফেলো, সেখান থেকে বেসিক স্টেপস গুলা। আমরা কয় মিনিট সময় দিব? 5 মিনিট, তো 5 মিনিটের বেশি তো দেওয়া হবে না। জি স্যার, জামাল 5 মিনিটের মধ্যেই ভাইবা সহ আর কি স্যার। ভাইবা সহ 5 মিনিট জি স্যার। সবাই ওখান থেকে কি পয়েন্ট গুলা নিয়ে আসবা, আর এটার জন্য ওই একটা অ্যাসাইনমেন্ট ওপেন করে দিও, এটা আরো পরে সময় আছে। জি স্যার করে দিব। ঠিক আছে, তাহলে সবাই শুনছো এটা? সবাই রিপোর্ট হিসেবে তৈরি করবা, ওখান থেকে স্লাইড রেডি করবা, শুধু বেসিক স্টেপ গুলা বেসিক পয়েন্ট গুলা নিয়ে আসবা, কি পয়েন্ট গুলা ওকে প্রেজেন্ট করতে থাকবা, এর মাঝে আমরা ভাইবা নিতে থাকবো, কথা বলতে থাকবে। ভাইবা মানে ভাইবা এত ঘাবড়ানোর কিছু নাই, কথা বলতে থাকবে কিভাবে করলা না করলা এগুলা। ঠিক আছে? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি, যদি কথা আর না থাকে। সবাই ভালো থাকো, আর যে 3জন অ্যাবসেন্ট আছে সিআর তোমার দায়িত্ব, তাদেরকে একটু যা বলা হয়েছে এগুলো বলে দিবা, জি অথবা তোমাদের গ্রুপে পোস্ট দিয়ে দাও, সবাই যাতে দেখে, একটু এনশিওর করবা যে 3জন আসার পরে এরকম সমস্যা হয় স্যার আমি জানি না, আমি ওই করি না। তো এটা তো যদিও তার রেসপন্সিবিলিটি, কিন্তু আমাদের কষ্ট হয় যে একজনও যদি মিস করে, সেটা তো আলটিমেটলি সে মিস করলোই, লস তো তার হলেও আমাদেরও তো লস। তো সেই জন্য ওদেরকে একটু ইনফর্ম করবা আর কি। ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।